কোর্টে জামিন পেতেই গীতাকে ধন্যবাদ জানালো অগ্নিজিৎ মুখার্জি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কোর্টে তো সওয়াল জবাব চলছে, আর তারপরেই গীতা বলে, আমি আপনাকে এমন একটা প্রমাণ দেখাতে চাই যেই প্রমাণটা দেখলে আপনি বুঝতে পারবেন যে অগ্নিজিৎ মুখার্জির কোনো দোষই নেই। এর মধ্যেই দেখাতে থাকে সেই ভিডিওটা, যেটায় পদ্মর বিয়ের ভিডিওটা ছিল। আর তখনই গীতা বলে, হুজুর, এখানে দাঁড়িয়ে রূপারানী কি বলেছিল যে পদ্মর বিয়ের ব্যবস্থা করা হচ্ছিল না, পদ্মর বিয়েই ছিল না। তাহলে এবার এটাকে কি বলবেন? এই তো এখানে স্বয়ং জলজল করছে পদ্মরানী দাস। আরও একটা কল রেকর্ডিং আমার কাছে আছে। এরপর গীতা সেই কল রেকর্ডিংটা শোনাতে থাকে, যেখানে পদ্ম নিজেই বারবার চাইছিল যাতে অগ্নিজিৎ মুখার্জি আসে আর তাকে আশীর্বাদ করে। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি বুঝতে পারে যে গীতা ঠিকঠাকভাবে সঠিক পথে লড়াই করছে, তাই বেলটা সে পাবেই। তার মধ্যে ভজন মিত্তির উঠে প্রশ্ন করা শুরু করে আর বলে, এই সমস্ত ভুল, এগুলো যা হবার আগে ঘটে গেছে। পরে অগ্নিজিৎ মুখার্জি পদ্মরানী দাসকে মারতে চেয়েছে। হ্যাঁ ইওর অনার, এটাই একদম ঠিক। তাই এই রকম একটা মানুষকে যদি আপনি এখন বেল দিয়ে দেন, ভবিষ্যতে যে উনি আরও বড় বড় কিছু করবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? গীতা বলে, অবশ্যই আছে। উনি যে কোনো অন্যায় করেনি সেটা তো জলের মতন স্পষ্ট হয়ে গেছে। তাহলে অসুবিধাটা কোথায়? এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে গীতা, ভজন মিত্তির যেই চালে চালুক না কেন কিছুই করে উঠতে পারবে না, তার পক্ষে কিছু করা সম্ভবই নয়। এর মধ্যে অন্যদিকে সাত্বিক তো খুবই গীতাকে খারাপ খারাপ কথা শোনাতে থাকে আর বলে, তুমি কিচ্ছু করতে পারবে না। গীতা বলে, আমি কিচ্ছু করতে চাইও না, তবে একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি, একদিন তুমি আমার জন্য আফসোস করবে। সেদিনের দিনটার আর বেশি দেরি নেই। সাত্বিক তখন বলে, অসম্ভব, আমি তোমাকে কোনো দিনও আমার জীবনে ফিরিয়ে নেব না, কখনো না, আমি তোমাকে কোনোদিনও ভালোবাসতে পারবোই না। তখনই গিনি বলে, তাই নাকি? কিন্তু আমার সেটা কখনোই মনে হয় না। আমার এটাই মনে হয় তুমি আমাকে ভালোবাসবে। এরপর গিনি চলে যাচ্ছে। সাত্বিক তখন বলে, গিনি মনে মনে যেটা ভেবে রেখেছে সেটা কোনো দিনও হবে না, সেটা কোনোদিনও আমি অন্তত হতে দেব না। তার মধ্যেই দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। আর এর মধ্যেই বড়বাবুও বলে দিয়েছে সে অগ্নিজিৎ মুখার্জিকে ছুরি চালাতে দেখেনি, সে দেখেছিল যে হাতে রয়েছে। ভজন মিত্তির বলে, আর ওই ছুরিতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে অগ্নিজিৎ মুখার্জির। আর এটা থেকে স্পষ্ট হয়ে যায় অগ্নিজিৎ মুখার্জি পদ্মরানী দাসকে মারতে চেয়েছিল। গীতা বলে, এক মিনিট, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে উনি হাতে রেখে দিয়েছিল ছুরিটা, কিন্তু বড়বাবু স্বয়ং দেখেছে ছুরি চালাতে না। তাহলে আপনি কোন হিসাবে বলছেন যে অগ্নিজিৎ মুখার্জি পদ্মরানী দাসকে মেরেছে? এর মধ্যেই ধর্মাবতার একেবারে রায় দিয়ে দেয় যে বেল অ্যাপ্রুভ হয়ে গেছে, জামিন পেয়ে গেছে অগ্নিজিৎ মুখার্জি। আর এটা শোনার পর তো খুবই খুশি হয়ে যায় গীতা। আর অন্যদিকে দেখা যায় পদ্মর অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তাড়াতাড়ি করে আর একটা ইঞ্জেকশন দেওয়া হয়। হসপিটালে একজন গুন্ডা ওয়ার্ড বয় সেজে আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে পদ্মর কেবিনের দিকে, যেখানে পদ্ম ভর্তি রয়েছে। আর তার মধ্যেই প্রলয়ও চলে এসেছে। প্রলয় কথা বলতে থাকে আর বলে, স্বস্তিক, ওখানে কি হচ্ছে না হচ্ছে আমাকে জানাতে ভুলিস না কিন্তু। তবে দাদা যে বেল পেয়েছে এটার জন্য আমার অনেক আনন্দ হচ্ছে। আমি জানতাম যে গীতাই পারবে দাদার বেলের ব্যবস্থা করতে। দাদা তো কখনোই ভরসা করতে পারে না গীতাকে, আশা করি এবারে ভরসা করতে পারবে। এদিকে ওয়ার্ড বয় চলে এসেছে পদ্মর কাছে। ডাক্তারবাবুরা বেরিয়ে যাওয়ার সাথে সাথেই পদ্মর অক্সিজেন মাস্ক খুলে দেয়, আস্তে আস্তে স্যালাইনটা কেটে দেয়, সব কিছুই করে দিচ্ছে। আর পদ্মর অবস্থা আরও বেশি করে খারাপ হয়ে যায়। পদ্ম রীতিমতো নিঃশ্বাস নিতে পারে না, কষ্ট হতে থাকে। প্রলয় সেই মুহূর্তেই চলে এসেছে আর বলে, এ কি, পদ্মর এই অবস্থা কে করলো? আর তখনও ওয়ার্ড বয় কেবিন থেকে বেরোতে পারেনি। ওয়ার্ড বয়কে ধরে নিয়েছিল প্রলয়, কিন্তু ওয়ার্ড বয় ধাক্কা মেরে বেরিয়ে যায়। আর ডাক্তারবাবুদেরকে ডাকতে শুরু করে দেয় প্রলয় আর বলে, ডাক্তারবাবু শিগগিরই আসুন। ডাক্তারবাবু বলে, আপনি কে? প্রলয় বলে, আমি কে সেটা পরে জানবেন, আগে পেশেন্টকে ঠিক করুন। পদ্মকে তাড়াতাড়ি করে ঠিক করার ব্যবস্থা করছে। আর এর মধ্যেই ভজন মিত্তিরকে বলে, পদ্মর ব্যাপারে গীতা যে কী ভেবেছিলে পদ্মর এই কেসটা দিয়ে অগ্নিজিৎ মুখার্জিকে সবার সামনে বেইজ্জত করবে? সেটা হবে না। গীতা এলএলবি থাকতে সেটা হতে দেবে না। শোনো ভজন মিত্তির, কোর্টের ভেতরে আমার মুখ চলে আর কোর্টের বাইরে আমার হাত চলে। একবার যদি এই হাতটা চলতে শুরু করে সে কিন্তু আর থামবে না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছ। ভজন মিত্তির বলে, যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। তুই কি ভেবেছিস আজকে বেল করিয়ে নিয়েছিস বলে তুই অগ্নিজিৎ মুখার্জিকে ছাড়াতে পারবি? অসম্ভব।
অগ্নিজিৎ মুখার্জিকে তুই নির্দোষ প্রমাণিত করতে পারবি না। এমনভাবে কেসটা ঘুরিয়ে পেঁচিয়ে দেব যে তুই কিচ্ছু চাইলে করতে পারবি না। মনে মনে গীতা ভাবতে থাকে নিশ্চয়ই এবারে পদ্মর ওপর অ্যাটাক করা হবে। তার মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি নেমে আসে কাঠগড়া থেকে। গীতার সামনাসামনি দাঁড়িয়ে বলে, থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যদি সওয়াল জবাব না করতে তাহলে হয়তো আমি বেলটা পেতাম না। এর মধ্যেই গীতা খুব খুশি হয় যে অন্তত একটা মানুষ ধন্যবাদ তো জানিয়েছে। এরপর তানভি বলে, পাপা এখান থেকে চলো, আর এখানে এখন থাকতে হবে না। এর মধ্যেই গীতা তার বাবার সাথে কথা বলতে থাকে আর বলে, জানো তো বাবা, এই মানুষটাকে দেখলে খুব দয়া হয়। এক এক সময় খুব কষ্টও হয় যে মানুষটা এরকম কেন হয়ে যাচ্ছে। আর ভজন মিত্তি যে কিনা তার সাথে এত বছর কাজ করলো, সেই স্যারকেই এখন এইভাবে সবার সামনে অপমান করছে, সবার সামনে তার শাস্তির ব্যবস্থা করছে। তখন গনসা উকিল বলে, মারে তুই চিন্তা করিস না, দেখ না যে এই ভজন মিত্তির শাস্তি পাবে আর অগ্নিজিৎ মুখার্জি বেকসুর খালাস হয়ে যাবে। সেটা আর বেশি দেরি নেই, কয়েকটা দিনের অপেক্ষা মাত্র। গীতা তখন বলে, আমি যদি খুব ভুল না হই এবারে ভজন মিত্তি চাইবে পদ্মকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে, কিন্তু গীতা থাকতে সেটা কখনো হতে দেবে না। ভজন মিত্তিরের সাথে আরেকজন উকিল কথা বলতে থাকে আর বলে, এর নাম হচ্ছে গীতা, তুমি এর সাথে লড়তে এসেছো? কোনোভাবেই লড়তে পারবে না। ওর ক্ষমতা জানো কতটা? কিচ্ছু করতে পারবে না তুমি। ভজন মিত্তির বলে, করব, অবশ্যই করব, করতে তো আমাকে হবেই। এমন ব্যবস্থা করব যে সারা জীবনে ও আর কোনো কেস লড়তে পারবে না। এদিকে প্রলয় বলে, ডাক্তারবাবু পদ্ম বেঁচে যাবে তো? তখন ডাক্তারবাবু বলে, আপনি একদম সঠিক সময়ে এসেছেন, না হলে অনেক বড় বিপদ ঘটে যেত, হয়তো ওনাকে আর বাঁচানোও যেত না। কিন্তু একদম সঠিক সময় আসার জন্য এটা হয়তো একদম ঠিক হয়ে যাবে। তার মধ্যেই গীতার কাছে খবর পৌঁছে যায় আর গীতা তাড়াহুড়ো করে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। হসপিটালে গিয়ে গীতা কথা বলতে থাকে আর বলে, ছোটকা আমার পদ্ম ঠিক আছে তো? পদ্ম ঠিক থাকার খবরটা শুনে গীতা তো অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, যাক পদ্ম ঠিক আছে। এর মধ্যেই বড়বাবু চলে এসেছে আর বলে, পদ্ম কেমন আছে? তখন বড়বাবুকে উচিত কথা শোনাতে থাকে গীতার। বলে, এই যে বড়বাবু, কোর্টে তো অনেক বড় বড় কথা বললেন, এখানে সিকিউরিটির ব্যবস্থা কোথায়? পদ্মকে তো কেউ বা কারা এসে মেরে দিয়ে চলে যাচ্ছিল। ছোটকা যদি ঠিক সময় না আসতো তাহলে পদ্মকে আজকে আর জীবিত অবস্থায় দেখতে হতো না। কোথায় গেল আপনার বড় বড় কথা? তখন বড়বাবু চুপ করে রয়েছে। প্রলয় বলে, গীতা আমি যদি খুব ভুল না হই আমার মনে হচ্ছে তোমাদের দুজনের মধ্যে কেউ বিভেদ ধরাতে চাইছে। হ্যাঁ, এখন তো আমার সেটাই মনে হচ্ছে। গীতা তখন বলে যে, ছোটকা এসব নিয়ে তুমি ভেবো না। বড়বাবু বলে, শুনুন অগ্নিকন্যা, আমি কোনো ক্রিমিনাল লয়ারের পা চাটতে পারবো না। আর এটা শোনার পর গীতা তো অবাক হয়ে গিয়ে বলে, বড়বাবু সব আপনি কি বলছেন? আপনার কি পুরোপুরি মাথা খারাপ হয়ে গেল নাকি? আমি কিন্তু কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করিনি আর আজও করবো না। আপনার হয়তো স্বীকার করতে খুব গায়ে বাজছে যে আপনি ভুল করছেন, আর সেটা আমি প্রমাণ করে দেব। কিছু দিনের অপেক্ষা মাত্র, কথাটা ভালো করে মিলিয়ে নেবেন।